বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য সম্পাদক, সাংবাদিক, গণমাধ্যম কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনারা যারা যেখানে আছেন নিজ নিজ আসনে অবস্থান গ্রহণ করুন, সেখানে থাকুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সবার সঙ্গেই পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করবেন। অনেক ধন্যবাদ। সম্মানিত সৌদি মন্ডলী, আপনারা অনুগ্রহপূর্বক সকলে আসন গ্রহণ করুন। আমাদের মাননীয় চেয়ারম্যান পর্যায়ক্রমে সকলের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে আসন গ্রহণ করুন। ধন্যবাদ। সম্মানিত সুধী মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সম্মানিত ভিডিওগ্রাফার এবং আলোকচিত্রী সাংবাদিক ভাইদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষ করে তিনি মঞ্চে আসবেন। আমি সকলকে অনুরোধ করব আপনারা দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আমি সকলকে অনুরোধ করব আপনারা আমাদের সম্মানিত চেয়ারম্যানকে অনুসরণ না করে বরং সম্মানিত চেয়ারম্যানকে মঞ্চে আসার সুযোগ করে দিবেন এবং আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান অল্পক্ষণের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করবেন। তার সঙ্গে মঞ্চে আসবেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা সকলে অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। মিডিয়া মহাকাশের নক্ষত্রের সমাবেশ আজকে এই হলে। এটা পুরোপুরি একটা শুভেচ্ছা বিনিময়ের একটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি বা সভাপতি বলে কিছু নেই। মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সাথে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পেছন থেকে সহায়তা করছে আমি মিডিয়া সেলের ডক্টর আলমগীর পাবে এবং আমার সাথে রয়েছেন সদ্য নিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলি। আমরা একটা মিশ্র অনুভূতির সময় পার করছি। দীর্ঘ 17 বছর পর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের উচ্ছ্বাস আর আবেগের বিষয়টি হৃদয়স্থ হওয়ার আগেই আমাদের সবারই দেশমাতা বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের রাজনীতির অভিভাবক, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু সময় থেমে থাকে না। আমরা গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি। আজ সেটার অবস্থান কি সেটি নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু আমাদের বাংলাদেশের সেই সংবাদপত্র জগৎ কিংবা মিডিয়া জগতের ঐতিহ্য কিন্তু বর্ণাঢ্য। আমরা আজাদের আকরাম খান, আবুল মনসুর আহমেদ কিংবা তোফাজ্জল হোসেন মানিক মিয়াদের ঐতিহ্যের ধারাবাহিকতা পরবর্তীতে রক্ষা করতে পেরেছি কিনা সে প্রশ্ন ইতিহাসের কাছে থাকলো। স্বাধীনতার পরপরই কণ্ঠরুদ্ধ সংবাদপত্র জগৎকে অবমুক্ত করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ইলেকট্রনিক মিডিয়া জগৎ, টেলিভিশন বেসরকারীকরণের মধ্য দিয়ে আকাশকে করেছিলেন উন্মুক্ত। এর পরবর্তী পর্যায়ে আমরা 17 বছরের কথাটি জানি। আইন এবং আদালতের আশ্রয়ে জনাব তারেক রহমান জনগণের কাছে পৌঁছতে পারেননি। একটি আইনি প্রক্রিয়ার কাঁধে ভর করে এই কাজটি করা হয়েছিল। তার বিপরীতে গত 17 বছর ধরে আমরা একটি স্থাবকতার বাতাবরণ দেখেছি। আমরা সবাই মুক্ত গণমাধ্যমের কথা বলি, কিন্তু সেই মুক্ত গণমাধ্যমের কথা বলার অনেক আগেই জনাব তারেক রহমান তার 31 দফার 12 নম্বর ধারায় সততা, স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা এবং জবাবদিহিতার মিডিয়ার কথা বলেছিলেন এবং সেখানে মিডিয়া কমিশন স্থাপনের কথা বলা হয়েছিল। মিডিয়া কমিশন একটা হয়েছে, তার ফলাফল সম্পর্কে আমরা কি হয়েছে সেটা হয়তো আমাদের অনেকে জানা। আমরা মিডিয়ার স্বাধীনতা বলতে কি বুঝি? সবকিছু লেখার স্বাধীনতা, সবকিছু বলার স্বাধীনতা, নাকি এখানে কোনো কোড অফ কন্ডাক্ট এটি থাকবে সেটি নির্ধারণ করা? একই সাথে
সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়াকে অনুসরণ করবে কিনা, চরিত্র হননের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে কিনা, সে বিষয়টি কিন্তু চিন্তা করার প্রয়োজন। আজকে আমরা চতুর্থ স্তম্ভ হয়ে উঠতে পারবো কিনা জানি না, কিন্তু আগামীর যে সোনালী সূর্য, গণতন্ত্রের যে বাতাবরণ আমাদের সামনে অপেক্ষা করছে, সেটিকে ভিত্তি করে একটা চতুর্থ স্তম্ভের সত্যিকারের রূপ গণমাধ্যমকে আমরা দেখতে পাবো, এই আশা আমরা করতেই পারি।